সরি, নেটওয়ার্ক খুব বেশি ডিস্টার্ব করতেছে। 1986 সালে অ্যাবেল এবং অন্যান্যরা টিআই প্লাজমিডে টোবাকো মোজাইক ভাইরাস টিএমবি এর কোড প্রোটিন জিন ক্লোন করে সেটা পেটোনিয়া উদ্ভিদে স্থানান্তর করে ক্লোন উদ্ভিদ বা ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করেন। আরেকটা হলো আরআই প্লাজমিডের সহায়তায় জিন স্থানান্তর। আমরা এর আগে টিআই প্লাজমিড অর্থাৎ টিউমার ইনডিউসিং প্লাজমিড, আরেকটা হলো আরআই মানে রুট ইনডিউসিং প্লাজমিড। এখন দ্বিতীয়টা আরআই প্লাজমিডের সাহায্যে জিন স্থানান্তর। এখানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম রাইজোজিনস এর আরআই প্লাজমিডকেও একইভাবে ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে ক্যালাস টিস্যু সৃষ্টি হয় না, তার পরিবর্তিতে উদ্ভিদে গোড়া এবং ক্ষতে, উদ্ভিদের ক্ষতস্থানে চুলের নেওয়া অসংখ্য সূক্ষ্ম মূলের সৃষ্টি হয়, কারণ ওই যে জিনটা আরআই জিন এটা মূল সৃষ্টি করে। এইগুলাকে আবাদ মাধ্যমে উপযুক্ত মার্কার সংযুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়ার সাথে সহচাষ করে জিন ক্লোনিং উদ্ভিদ বা ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা যায়। তৃতীয় আরেকটা হলো ভৌত উপায়ে সরাসরি জিনের স্থানান্তর। রিকম্বিনেন্ট ডিএনএ ছাড়া কতগুলি ভৌত প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের জিনের স্থানান্তর বা জিন ক্লোনিং করা যায়, যেমন পলি ইথাইলিন গ্লাইকল সংক্ষেপে পিইজি, ইলেকট্রোপোরেশন, মাইক্রো প্রজেক্টাইল বোম্বার্ডমেন্ট ইত্যাদি ভৌত প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি উদ্ভিদে কাঙ্ক্ষিত জিন স্থানান্তর করে জিন ক্লোনিং উদ্ভিদ বা ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা যায়। এই হলো সংক্ষেপে ক্লোনিং উদ্ভিদ তৈরি। এবার আসি আমরা জেনেটিক স্থানান্তর প্রক্রিয়া এবং এর মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। কোনো উদ্ভিদের জিনোমে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত এক বা একাধিক কাঙ্ক্ষিত জিন কার্যক্ষম অবস্থায় স্থানান্তরের ঘটনাকে জেনেটিক স্থানান্তর বলে। আর যে উদ্ভিদে জিন ক্লোন করা হয় তাকে বলা হয় ট্রান্সফরমেশন, এবং যে উদ্ভিদে জিন ক্লোন করার ফলে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় তাকে বলে ট্রান্সজেনিক উদ্ভিদ। জিন স্থানান্তরের মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টির কৌশলগুলি কি? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সের টিআই এবং আরআই প্লাজমিডের মাধ্যমে এটা করা যায়। এছাড়া আরেকটা হলো লিফ ডিস্ক ইনফেকশন টেকনিক, অর্থাৎ পাতার পৃষ্ঠকে জীবাণুমুক্ত করে ছোট ছোট খণ্ডকে নির্ধারিত প্লাজমিড সমৃদ্ধ অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স দিয়ে আক্রমণ করানো হয়। আক্রান্ত পাতা খণ্ডসমূহ ক্যানিমাইসিন সম্বলিত নির্বাচিত পুষ্টি মাধ্যমে আবাদ করা হয়। পেটুনিয়া, টমেটো, তামাক ইত্যাদি উদ্ভিদে এই প্রক্রিয়ায় জিন স্থানান্তর সম্ভব হয়। তৃতীয় হলো সরাসরি জিন স্থানান্তর, যেখানে একবীজপত্রী উদ্ভিদে টিআই বা আরআই প্লাজমিড দ্বারা আর ডিএনএ সহায়তায় জিন স্থানান্তর সম্ভব হয় না। কিন্তু ধান, গম, ভুট্টা সহ বেশ কিছু একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে বিভিন্নভাবে সরাসরি জিনের স্থানান্তর ঘটায় ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা যায়। যেমন এক নাম্বার হলো ইলেকট্রোপোরেশন, যেখানে প্রোটোপ্লাস্ট এবং বিভিন্ন উৎস থেকে পৃথক ডিএনএ মিশ্রিত দ্রবণে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক পালস সঞ্চারিত করা হয়। এর ফলে প্রোটোপ্লাজমিক পর্দার মধ্যে ছিদ্রের সৃষ্টি হয়, এই ছিদ্র দিয়ে ডিএনএ অনুপ্রবেশ ঘটে। এইভাবে ধান, গম, ভুট্টা, সরিষা উদ্ভিদে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় আরেকটা হলো পলি ইথাইলিন গ্লাইকল সংক্ষেপে পিইজি ভিত্তিক জিন স্থানান্তর। বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীতে সোমাটিক কোষ অর্থাৎ দৈহিক কোষ হাইব্রিডাইজেশনের জন্য এই পলি ইথাইলিন গ্লাইকল একটা প্রবল ফিউশন এজেন্ট হিসাবে কাজ করে। এই পলি ইথাইলিন গ্লাইকল প্রোটোপ্লাস্টে ডিএনএর গ্রহণ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করে এবং ট্রান্সফরমেশন ঘটায়। এইভাবে অনেক উদ্ভিদে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। তৃতীয় হলো মাইক্রো ইনজেকশন। এই প্রক্রিয়ায় একটা স্লাইডের অ্যাগারোজের মধ্যে মাইক্রোপিপেটের সাহায্যে প্রোটোপ্লাস্ট নিয়ে তার মধ্যে কাঙ্ক্ষিত জিনযুক্ত ডিএনএ মাইক্রোনিডেল দ্বারা প্রবেশ করানো, ইনজেক্ট করা হয়।
ইনজেক্ট করা প্রোটোপ্লাস্ট থেকে টিস্যু কালচারের মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা যায়। চতুর্থ প্রক্রিয়া হলো মাইক্রোপ্রজেক্টাইল বোম্বার্ডমেন্ট। এই পদ্ধতিতে সূক্ষ্ম মাইক্রোপ্রজেক্টাইলকে নির্ধারিত ডিএনএ দ্বারা আবর্তিত করে পার্টিকল গানের সাহায্যে দ্রুত উচ্চ গতিতে উদ্ভিদের কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি ভেদ করে সঞ্চার করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে ট্রান্সজেনিক ভুট্টা এবং সয়াবিন উদ্ভাবন করা হয়েছে। পঞ্চমটা হলো লেজার মাইক্রোপাংচার, যেটা অতি সম্প্রতি লেজার মাইক্রোপাংচার পদ্ধতিতে প্রাণী উদ্ভিদের কোষে সরাসরি কাঙ্ক্ষিত জিনযুক্ত প্লাজমিড সঞ্চার করে ট্রান্সজেনিক প্রাণী এবং উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। এছাড়া পরাগরেণুতে জিনের স্থানান্তর করে সেই পরাগ দ্বারা পরাগায়ন ঘটানোর মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। এই হলো মোটামুটি জেনেটিক স্থানান্তর প্রক্রিয়া। এইবার আসি শস্য উন্নয়নে জিন স্থানান্তরের ব্যবহার বা শস্য উন্নয়নে ট্রান্সজেনিক উদ্ভিদের উদ্ভাবনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আধুনিক জিন স্থানান্তর প্রযুক্তির মাধ্যমে রোগ প্রতিরোধ, উচ্চ ফলনশীল উন্নত মানের ট্রান্সজেনিক বা জেনেটিক্যালি মডিফাইড খাদ্য এবং শস্যের জাত উদ্ভাবন সম্ভাবনা নবদিগন্ত উন্মোচন করেছে, অর্থাৎ বহুল আশার সঞ্চার করেছে এই প্রযুক্তি। তার মধ্যে কয়েকটা উদাহরণ হিসেবে আলোচনা করা যায়। একটা হলো কীটপতঙ্গ প্রতিরোধী ফসল উৎপাদন। এই জিন স্থানান্তর প্রযুক্তি ব্যবহার করে বেশ কিছু পতঙ্গ প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা সম্ভব হয়েছে। দ্বিতীয় হলো আগাছা বা রোগ সহনশীল উদ্ভিদ উৎপাদন। আগাছা যেটা ফসলি উদ্ভিদের ক্ষতি করে থাকে, আবার এই আগাছাকে দমনের করার জন্য আগাছা বারক ব্যবহার করা হয়। এর ফলে খরচও বেশি হয় এবং তার ফলে ফসলি উদ্ভিদ এটা অনেক সময় সহ্য করতে পারে না অথবা দুর্বল হয়ে যায়। এই জিন প্রযুক্তির মাধ্যমে হার্বিসাইড সহনশীল সম্ভব হয়েছে। এছাড়া ভাইরাস প্রতিরোধী শস্য উদ্ভাবন। জিন প্রযুক্তির মাধ্যমে ভাইরাস প্রতিরোধী ট্রান্সজেনিক শস্যজাত উদ্ভাবনও সম্ভব হয়েছে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি। জিন স্থানান্তর করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বা সহনশীল ট্রান্সজেনিক শস্য সৃষ্টি করা সম্ভব হয়েছে। বীজের সঞ্চিত প্রোটিন বৃদ্ধি, যেটা জিন প্রযুক্তির স্থানান্তরের মাধ্যমে বীজের সঞ্চিত প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। বাহারি উদ্ভিদ সৃষ্টি। বিভিন্ন রকম জিনের স্থানান্তরের মাধ্যমে বর্তমানে নানা রকম সুদৃশ্য চিত্তাকর্ষক বাহারি উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। বহুল আলোচিত সুইডেনের বিজ্ঞানীরা পট্রিকাস এবং তার সহকর্মীবৃন্দ ওরাইজা জাপনিকাস জাতের ধানে ড্যাফোডিলের বিটা ক্যারোটিন, যেটা ভিটামিন এ এর পূর্বসূরি, তৈরির 4টি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির 3টি জিন অন্তর্ভুক্ত করে নতুন জাতের সুপার রাইস উদ্ভাবন করেন, যেটা এশিয়াবাসীর জন্য অত্যন্ত সুখবর। এই হলো মোটামুটি উল্লেখযোগ্য শস্য উন্নয়নে জিনের স্থানান্তর ব্যবহার বা ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবনের গুরুত্ব। সর্বশেষ আমরা আলোচনা করব রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস। আমরা বলেছি যে সকল এনজাইম ডিএনএ অণুর নির্দিষ্ট ক্রম ও পর্যায়ক্রমিক বেস বিশিষ্ট স্থানগুলোকে খণ্ডিত করে তাদেরকে বলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস বা রেস্ট্রিকশন এনজাইম। এই এনজাইমকে জিন প্রকৌশলের রাসায়নিক ছুরি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, যেটা একটা বিন্দু থেকে উভয় দিকে বেস জোরের ক্রম একই হলে সেই ক্রমকে বলা হয় প্যালিন্ড্রোমস। তো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জিনকে কাটার জন্য এই রেস্ট্রিকশন এনজাইম আবার একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম নির্দিষ্ট টার্গেট জিনকে কর্তন করতে পারে। প্রায় 250টি রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কার হয়েছে, যেটা বইয়ে এখানে তোমাদের ছবিতে দেখাইছে। কয়েকটা উদাহরণ আমরা যদি দেখাই, এই একটা
রেস্ট্রিকশন এনজাইম ইকো-আর1, যেটা ইকোলাইয়ের থেকে পাওয়া গেছে, যেটার ডিএনএর যে বেস ক্রম আছে তার কোন স্থানে কাটবে সেই স্থানটা এখানে দেখানো হয়েছে। একইভাবে ইকো-আর2, এটাও ইকোলাই, যার স্ট্রেন হলো R245, আর আগেরটা ছিল RY13। এইটা থেকে সংগ্রহ করা হয়, যেটা ডিএনএর এই ক্রমটাকে কাটে, প্রান্তের 5' প্রান্ত কর্তন করে থাকে। আবার উদাহরণ হিসাবে বলা হয়েছে, এটা এখানে একটু কি হয়েছে, এটা BAM3 হবে, এটা ব্যাসিলাস অ্যাময়লোলিক্স ফেসিয়েন্স ব্যাকটেরিয়া থেকে সংগ্রহ করা হয়েছে, যেটা ডিএনএর এই নির্দিষ্ট ক্রম কেটে থাকে, সাইটোসিনের প্রান্ত কাটে। একইভাবে BAL2, এটা ব্যাসিলাস গ্লোবিজি অণুজীব থেকে সংগ্রহ করা হয়ে থাকে, এটা ডিএনএর এই নির্দিষ্ট অর্থাৎ অ্যাডিনিনের সাইট কর্তন করে থাকে। আরেকটা হলো HbA1, যেটা ব্যাসিলাস হিমোফাইলিটিকাস অণুজীব থেকে সংগ্রহ করা হয়ে থাকে, এটা গুয়ানিনের সাইট কেটে থাকে। একটা স্ট্রেংথের সাইটোসিন আর একটা গুয়ানিনের সাইট কেটে থাকে। এছাড়া আরেকটা SL2, যেটা স্ট্রেপ্টোমাইসিস অ্যালবাস অণুজীব থেকে পাওয়া গেছে, এইটা ডিএনএর এই নির্দিষ্ট ক্রম কেটে থাকে। এই হলো মোটামুটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। সংক্ষেপে আমরা এটা কি সেটা জানলাম, এবং তারা যে কাঙ্ক্ষিত জিনটাকে কর্তনের জন্য প্রত্যেকটা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জন্য রেস্ট্রিকশন এনজাইম নির্দিষ্ট, তার কয়েকটি উদাহরণ আমরা এখানে দেখালাম। সর্বশেষ আমরা আলোচনা করব রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের ব্যবহার, কি কি ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম, এটাকে ডিএনএ কর্তনের সূক্ষ্ম ছুরি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির কাজে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম বিশেষ প্রয়োজন, কারণ যেটা প্লাজমিড বা ফাস্কে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দ্বারা কেটে কোনো জিনকে সংযুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়। এছাড়া ডিএনএ বেসের ক্রম নির্ণয়ের জন্য রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ডিএনএ কেটে ছোট ছোট খণ্ডে পরিণত করা হয় এবং বিশ্লেষণ করা হয়। আবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের সাহায্যে রেস্ট্রিকশন ম্যাপ অঙ্কন করা যায়, যে প্রক্রিয়ায় সাধারণত রেস্ট্রিকশন ম্যাপ HB40 ভাইরাসকে HPA2 দ্বারা 11টি খণ্ডে ভাগ করে বিশ্লেষণ করে রেস্ট্রিকশন ম্যাপ অঙ্কন করা হয়। এনজাইম দ্বারা ডিএনএ খণ্ড করে একাধিক অংশ লাইগেজের সাহায্যে জোড়া লাগিয়ে কৃত্রিম জিনও তৈরি করা যায়। এই হলো মোটামুটি রেস্ট্রিকশন এনজাইমের ব্যবহার। তো এই ছিল আমাদের জিন প্রকৌশল এবং জৈব প্রযুক্তি চ্যাপ্টারের আলোচনা। সংক্ষেপে আমরা বলি এখানে কি কি আমরা আলোচনা করেছি এবং তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একটা হলো জিন প্রকৌশল কি, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝো, তার সংজ্ঞাটা, এবং জিন প্রকৌশলের যে অন্তর্ভুক্ত বিষয়সমূহ, যেমন আমরা বলেছি কৃত্রিম জিনের সংশ্লেষণ, জিন বিশুদ্ধকরণ, তারপরে RDNA উৎপাদন ইত্যাদি ইত্যাদি। এরপরে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি। বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি শব্দটি প্রথম কে কত সালে ব্যবহার করেন, বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি এবং বায়োটেকনোলজির অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য শাখাসমূহ, যেটা আমরা বলেছিলাম যে শাখার মধ্যে উল্লেখযোগ্য হলো টিস্যু কালচার, বায়ো ফার্টিলাইজার তৈরি, বায়োগ্যাস তৈরি, জেনেটিক ইঞ্জিনিয়ার্ড শস্য উৎপাদন, ঔষধ শিল্প, রসায়ন শিল্প ইত্যাদি ইত্যাদি। তারপরে রিকম্বিনেন্ট ডিএনএর প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। এখানে গুরুত্বর মধ্যে আমরা 5টা পয়েন্টের এবং পঞ্চম পয়েন্টে আবার 4টি উদাহরণ সহ আলোচনা করেছি। এরপরে
জিন প্রকৌশল তথা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ সংক্ষেপে বর্ণনা। উপকরণসমূহের নাম সংক্ষিপ্ত আকারে প্রশ্নে আসতে পারে অথবা উপকরণ বর্ণনা, যেটা আমরা বলেছি নিউক্লিক অ্যাসিড কর্তন বা হাইড্রোলাইসিসের জন্য, নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণের জন্য এনজাইম, অন্যান্য এনজাইম, টার্গেট জিনের পরিপূরক এমআরএনএ, বাহক, মার্কার ইত্যাদি ইত্যাদি। তারপরে আলোচনা করেছি রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতের ধাপসমূহ। এটা রচনামূলকের মধ্যে আসবে। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপসমূহ বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতের ধাপসমূহ বর্ণনা করে, যেখানে আমরা ধাপ আলোচনা করেছি মোট 6টা, যেটা চিত্রসহ। 6টার মধ্যে কী ছিল? কাঙ্ক্ষিত জিন পৃথককরণ, প্লাজমিড বাহক পৃথককরণ, প্লাজমিডকে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কর্তন, রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করা, রিকম্বিনেন্ট ডিএনএকে পোষক কোষে স্থানান্তর এবং কার্যকারিতা পরীক্ষা, এবং সর্বশেষ ক্লোনিং। আর ছিল জিন ক্লোনিং উদ্ভিদ উৎপাদন, জিন ক্লোনিং উদ্ভিদ তথা ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন এর উপায়সমূহ। তার আগে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, ট্রান্সজেনিক উদ্ভিদ বা জিন ক্লোনিং উদ্ভিদ বলতে কি বুঝো, সংজ্ঞাটা। আর হলো উপায়ের মধ্যে আমরা কয়েকটা আলোচনা করেছি। একটা হলো টিআই প্লাজমিডের মাধ্যমে, আরেকটা হলো আরআই প্লাজমিডের মাধ্যমে, ভৌত উপায়ে, এইগুলা। তারপরে আলোচনা করেছি জেনেটিক স্থানান্তর প্রক্রিয়া এবং এর মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি। এখানে জেনেটিক স্থানান্তর বলতে কি বোঝায় সেটা, আর এর আগে তো বলেছি ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কি বোঝায়। আর ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টির কৌশল যেগুলো আমরা আলোচনা করেছি হলো মোট 3টা। একটা হলো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সের টিআই এবং আরআই প্লাজমিডের মাধ্যমে, আরেকটা ছিল লিফ ইনফেকশন টেকনিক, তৃতীয় ছিল সরাসরি জিনের স্থানান্তর। সরাসরি জিনের স্থানান্তরে আবার কয়েক কারভেদ আছে। একটা হলো ইলেকট্রোপোরেশন, আরেকটা ছিল পলিইথাইলিন গ্লাইকল, যেমন পিইজি সংক্ষেপে, তার মাধ্যমে, আরেকটা হলো মাইক্রো ইনজেকশন, তারপরে ছিল মাইক্রো প্রজেক্টাইল বোম্বার্ডমেন্ট, আর ছিল লেজার মাইক্রো পাংচার। এছাড়া আরেকটা বিশেষ প্রক্রিয়া বলছি, পরাগরেণুতে জিন স্থানান্তর করে পরাগায়নের মাধ্যমে। তারপরে আলোচনা করেছি আমরা শস্য উন্নয়নে জিন স্থানান্তরের ব্যবহার বা শস্য উন্নয়নে ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবনের গুরুত্ব। এই গুরুত্বগুলি রচনামূলকের মধ্যে আসতে পারে, যে ট্রান্সজেনিক উদ্ভিদ উদ্ভাবনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো, অথবা শস্য উন্নয়নে জিন স্থানান্তরের ব্যবহার আলোচনা করো, যার মধ্যে আমরা কয়েকটা পয়েন্ট বলছি। একটা বলছি কীটপতঙ্গ প্রতিরোধী ফসল, আগাছাবারক, ভাইরাস প্রতিরোধী, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, বীজে সঞ্চিত প্রোটিন বৃদ্ধি, বাহারি উদ্ভিদ সৃষ্টি, সুপার রাইস সৃষ্টি ইত্যাদি। সর্বশেষ আলোচনা করেছি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। এটা সংক্ষিপ্ত আকারে আসতে পারে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম কাকে বলে অথবা বলতে কি বুঝো। আর হলো কয়েকটা উদাহরণ চাইতে পারে, 1-2টা উদাহরণ, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যে নির্দিষ্ট কাঙ্ক্ষিত জিনকে কর্তনের জন্য নির্দিষ্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম প্রয়োজন, তার 2-একটা উদাহরণ আমরা এই যে ছকে দেখেছি, এর মধ্যে 1-2টা উদাহরণ শিখলেই চলবে। আর সর্বশেষ আমরা আলোচনা করেছি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের ব্যবহার বা প্রয়োগ, যেটা আমরা 5টা পয়েন্টে আলোচনা করেছি। এই ছিল মোটামুটি আমাদের জিন প্রকৌশল এবং জৈব প্রযুক্তির চ্যাপ্টার। তো যাই হোক, এই হলো আমার মোটামুটি আজকে তোমাদের সাথে এই চ্যাপ্টারের আলোচনা। এখন কারো কোনো প্রশ্ন বা জানার আছে কিনা, তোমরা যদি আমার সাথে লাইভে সংযুক্ত থেকে থাকো তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে উল্লেখ করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন অথবা জানার কিছু আছে কিনা? আমাদের এই চ্যাপ্টার মোটামুটি আলোচনা এখানেই শেষ। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি। তোমরা কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আজকে অনেক সময় লাগলো তোমাদের, নেটওয়ার্কের বারবার ডিস্টার্বের জন্য তোমাদের বেশ কিছু সময় হয়েছে। যাই হোক, কোনো প্রশ্ন আছে কিনা?
যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে এখানেই সমাপ্তিটা নিই। কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আমার মনে হয় তো তোমাদের কোনো প্রশ্ন নেই। তোমরা এই চ্যাপ্টার আবার ভালো করে পড়ো। যদি কোনো প্রশ্ন থাকে আগামী যেদিন তোমাদের সাথে আলোচনা করবো সেই দিনও উল্লেখ করতে পারো। পরিশেষে তোমরা সুস্থ থাকো, নিরাপদ থাকো। প্রয়োজন ছাড়া বাসার বাইরে যদি প্রয়োজনে বের হও অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাইরে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করবে এবং বারবার সাবান দিয়ে হাত ধুয়ে তোমরা এই বর্তমান করোনা মহামারীর হাত থেকে রক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।